উনি আমার সরলতার সুযোগে আমার সাথে অন্যায় করছে। অনেক দিন যাবতই এই প্রতারণা চালায় গেছে। আমি সুষ্ঠু বিচার চাই। আমার সাথে অনেক বড় প্রতারণা ধোঁকা হইছে। গ্রেফতার দেখানো হবে রিমান্ডে থাকা মামুনুলকে। আমরা এই মামলাটি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করব এবং যাতে করে এই মামলায় যিনি অ্যাগ্রিড বা ভিকটিম তিনি যেন সঠিক এবং সুবিচার পান। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাসপাতালে করোনা রোগীর চাপ কমলেও শঙ্কা বাড়াচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। লকডাউন বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। গণপরিবহন চালুর দাবি পরিবহন সংগঠনের। আবারও মহামারীতে বিপর্যস্ত প্রান্তিক মানুষের পাশে প্রধানমন্ত্রী। প্রতি পরিবারে মোবাইলে পাঠাবেন ২৫০০ টাকা। সহায়তা পাবেন ৩৬.৫ লাখ মানুষ। চট্টগ্রামে বহির্নোঙরে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ডুবল বাল্কহেড এমভি পিঙ্কি। চ্যানেলের কাছাকাছি বারবার নৌ দুর্ঘটনায় বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা। নদীতে মাছ শিকারে ২ মাসের নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে। ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে, আশা মৎস্য বিভাগের। এবং বিশ্বে করোনায় মারা যাওয়া প্রতি ৪ জনের ১ জন ভারতের। রেকর্ড প্রায় ৪ লাখ শনাক্ত। ওষুধ সহ জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে পাশে ইউরোপ। হেফাজত নেতা মামুনুলের বিরুদ্ধে তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা যে মামলাটি করেছেন, আজকে আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের সহকর্মী বুলবুল রেজা। তার কাছে আসলে মামলার বিস্তারিত জানতে চলে যাব। বুলবুল, সারাদিনই আপনি এই ব্যাপারটা সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন, আমরা প্রতিবেদনেও সেটি দেখিয়েছি। আসলে পুরো ব্যাপারটা যদি আরও বিস্তারিত করে আপনার কাছে জানতে চাওয়া হয় তাহলে আসলে কি বলবেন? রিচার্ড, আপনাকে ধন্যবাদ। এই প্রতিবেদনের বাইরেও আমার কাছে বেশ কিছু তথ্য রয়েছে, অর্থাৎ এই যে জান্নাত আরা ঝর্ণা, যিনি মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী, তার সম্পর্কে আজকে মামলা হয়েছে। মামলার পর কিন্তু এরই মধ্যে তার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। মেডিকেল পরীক্ষার হয়তো রেজাল্ট যে কোনো সময় পাওয়া যাবে। তারপর কিন্তু জানা যাবে আসলে ধর্ষণের আলামত সহ যে বিরুদ্ধে মামলাটি হয়েছে সেই বিষয়ে কতটা প্রমাণ হয়। তো এরই মধ্যে কিন্তু পুলিশ তদন্ত কাজ শুরু করেছে। যেখানে এই ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ যেটিকে পুলিশ বলা হয়, পিও বলা হয়, যেখানে অকারেন্সটি ঘটে, সেই ঘটনার কিন্তু আরও বিস্তারিত তথ্য পুলিশ জানাতে পারবে এবং এরই মধ্যে কিন্তু নানা রকম আলামত সংগ্রহ করা হয়েছে। তো আরও বেশ কিছু তথ্য আসলে আমরা জানাতে চাই, যেটা মামুনুল হকের বিরুদ্ধে যে ধর্ষণ মামলা হয়েছে, এই যে এজাহারটি রয়েছে, সেই এজাহারে আসলে কি রয়েছে। সেখানে বলা হয়েছে ২০০৫ সালে আসলে এই যে ঝর্ণার যিনি স্বামী শহীদুল ইসলাম, তার সাথে পরিচয় হয়, অর্থাৎ মামুনুল হকের পরিচয় হয় ঝর্ণার সাথে, স্বামীর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচয় হয় এবং এই পরিচয়ের শুরু থেকে কিন্তু মামুনুলের সঙ্গে, অর্থাৎ মামুনুলের তার উপর এক ধরনের কুনজর পড়ে এবং সুকৌশলে স্বামী স্ত্রীর মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয় এবং তারপরে আমরা দেখি মামুনুলের কুমন্ত্রণায় পড়ে দাম্পত্য জীবন তাদের দুর্বিষহ হয়ে ওঠে। তারপরে আমরা দেখি যে আসলে এজাহারে মূলত আসলে এর বাইরেও আমাদের যে প্রতিবেদনটি রয়েছে সেই এজাহারে আরও আসলে মামুনুলের কুপরামর্শে ২০১৮ সালের 10ই আগস্ট তাদের মধ্যে কিন্তু বিবাহ বিচ্ছেদ হয় এবং মামুনুলের সহযোগিতার আশ্বাসে ঢাকায় পাড়ি জমান ঝর্ণা এবং প্রথমে তাদের পরিচিত কারো বাড়িতে রাখা হয় তাকে। তারপর দেখি আমরা সাবলেট হিসেবে কলাবাগানের একটি বাড়িতে রাখা হয়, সেখানে বিউটি পার্লারের কাজ ঠিক করে দেন মামুনুল। আরও একটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে মামুনুলের এই যে ২০১৮ সালের 10ই আগস্ট যে বিবাহ বিচ্ছেদ হয়, সেই বিবাহ বিচ্ছেদের পেছনে কিন্তু সবচেয়ে যে বড় কারণ ছিল, মাস্টার মাইন্ড কিন্তু ছিলেন এই মামুনুল হক এবং ওই ঘরে, অর্থাৎ হাফেজ যে শহীদুল ইসলাম ছিলেন, সেখানে কিন্তু তার 2টি ছেলে সন্তান রয়েছে, যাদের প্রথম যে সন্তানটি রয়েছে তার বয়স 17 বছর এবং দ্বিতীয় যে সন্তান রয়েছে তার বয়স কিন্তু 10 বছর বলা হয়েছে। তো এজাহারে কিন্তু জান্নাত আরা ঝর্ণায় এর বাইরেও আরও কিছু উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এই যে ঢাকায় চলে আসলেন তারপর কি হয়েছিল, অর্থাৎ বাসা ভাড়া থেকে শুরু করে আনুষঙ্গিক যে খরচ ছিল সেই খরচ কিন্তু পুরোটাই বহন করার কথা ছিল মামুনুল হকের এবং পারিপার্শ্বিক অবস্থার কারণে একটা সময় কিন্তু মামুনুলের ফাঁদে পা দিতে বাধ্য হয় জান্নাত আরা ঝর্ণা এবং ঢাকার আশপাশের হোটেল রিসোর্টে কিন্তু তারা অবকাশ যাপন করেন। রিমান্ডে পাওয়া যে তথ্য আমাদের কাছে রয়েছে তাতে
এই রিসোর্ট কাণ্ডের আগেও কিন্তু কক্সবাজারের বিভিন্ন যে আবাসিক হোটেল রয়েছে সেখানে কিন্তু তারা অবকাশ যাপন করেছেন এবং এই যে 2 বছর অর্থাৎ 2 বছর তাদের মধ্যে এক ধরনের চুক্তিভিত্তিক শারীরিক সম্পর্ক হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে সে তালাক দেওয়ার একটা অধিকার দিয়ে দেওয়া হয়েছিল, যদিও কোনো কাবিননামা হয়নি, সেটি কিন্তু রিমান্ডে জিজ্ঞাসাবাদে ছিল। এবং এই রিসোর্ট কাণ্ডের পরপর আমরা যেটি দেখতে পাই যে এই ঝর্ণাকে জোরপূর্বক আটকে রাখার একটি অভিযোগ ছিল কিন্তু, এবং আটকে রাখা হয়, যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় তার মা বাবার সঙ্গে। হেফাজত নেতা মামুনুল হকের যে বড় বোন রয়েছে মোহাম্মদপুরের বসিলায় তার বাসা, দিলরুবা আপার বাসায় তাকে রাখা হয়, আটকে রাখা হয়, তার সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এবং এক সময় আমরা দেখি তার যে বড় ছেলে রয়েছে আব্দুর রহমান জামি, তিনি কিন্তু পল্টন থানায় তার মায়ের যে 3টি ডায়েরি উদ্ধার করেছিলেন সেই ডায়েরিগুলো নিয়ে হাজির হন এবং এই ডায়েরির নিরাপত্তার পাশাপাশি তার নিজের জীবনের নিরাপত্তা, তার মায়ের জীবনের নিরাপত্তার জন্য কিন্তু একটি সাধারণ ডায়েরি করেন। এবং তারপর আমরা দেখি যে 5-6 দিন আগে এই কলাবাগান থানায় কিন্তু তার বাবা অর্থাৎ জান্নাতারা ঝর্ণার যে বাবা ওয়ালিয়ার রহমান, তিনি একটি তার মেয়ের যে সন্ধান চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন। এই 2টি ডায়েরি, এই সাধারণ ডায়েরি নিয়ে কিন্তু পুলিশ কাজ করে এবং মোহাম্মদপুরের যে বসিলার বাসা রয়েছে সেখান থেকে কিন্তু তাকে উদ্ধার করে। তো রিচার্ড, অর্থাৎ আজকের যে এজাহার অভিযোগনামা ছিল ঝর্ণার, সেই অভিযোগনামার কিন্তু তথ্যের ভিত্তিতে আমি আপনাকে এই ইনফরমেশনগুলো দিলাম। বুলবুল, অনেক বিষয় আমরা স্পষ্ট হয়েছি। একটা বিষয় আপনার কাছে আমার জানার রয়েছে, সেটি হচ্ছে যে নারায়ণগঞ্জের রিসোর্ট কাণ্ড যেটি ঘটেছিল সেখানে এই জান্নাতারা ঝর্ণাকেই ভিন্ন নামে মামুনুল ওখানে উপস্থাপন করেছিলেন। আমরা সেই রিসোর্টের যে রেজিস্ট্রি বুক বা রেজিস্ট্রি বই সেখানে আমরা দেখেছি। আসলে এটার রহস্যটা কি, বা সেটা যদি ভিন্নই হয়ে থাকে তাহলে আসলে এখনকার অবস্থানটা আসলে কি দাঁড়ায়, বা ব্যাপারটা আসলে কিরকম বলেছেন? অর্থাৎ তিনি যখন স্থানীয়দের সাথে আটক হলেন সেখানে কিন্তু প্রথম তাকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করলেন এবং আমরা ঠিক পরপরই রিসোর্ট থেকে বের হয়ে আসার পরপরই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি যে একটি রেজিস্ট্রেশন কার্ড, এবং সেই রেজিস্ট্রেশন কার্ডে কিন্তু আমিনা তৈয়বা লেখা ছিল, যেটি তার প্রথম স্ত্রীর নাম। অর্থাৎ তিনি কিন্তু শুরুতেই ধরা খেয়েছিলেন স্থানীয়দের হাতে এবং একসময় গণমাধ্যম কর্মীরাও কিন্তু এটি অনুসন্ধানে বের করে নিয়ে এসেছিলেন যে রিসোর্টে লেখা যে নাম তিনি ব্যবহার করেছিলেন সেটি আসলে ওই ভদ্রমহিলার নাম নয়, এটি তার প্রথম স্ত্রী যে তার নাম। অর্থাৎ এর মাধ্যমেও প্রমাণ হয় আসলে তিনি যে কতটা মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। এখন মামলাগুলো তদন্ত চলছে এবং এই মামলা তদন্তের পর্যায়ে রয়েছে। শেষ পর্যন্ত মেডিকেল রিপোর্ট পাওয়ার পর আসলে হয়তো এই মামলাটি শোন অ্যারেস্ট দেখানো হতে পারে। রিচার্ড, বুলবুল রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমকপ্রদ উপস্থাপনের জন্য। লকডাউন আংশিক কার্যকর হওয়ার সুফল পাচ্ছে বাংলাদেশ। হাসপাতালে রোগীর চাপ কমেছে, তবে ভারতে ছড়িয়ে পড়া করোনার ভ্যারিয়েন্টের সংক্রমণের গতি 300 গুণ এবং 3বার রূপ পরিবর্তন করায় আশঙ্কা রয়ে গেছে বাংলাদেশে। করোনা সংক্রমণের হার 5% নিচে নামার আগে লকডাউন চালিয়ে যাওয়ার পক্ষে বিশেষজ্ঞদের মত। এদিকে শুক্রবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় দেশে করোনায় আরও 57 জনের মৃত্যু হয়েছে। অক্সিজেন মাস্ক পরে ভর্তির জন্য অপেক্ষার চেনা দৃশ্য নেই কুর্মিটোলা হাসপাতালে। নেই আইসিইউ পেতে মুমূর্ষু রোগীকে নিয়ে ছোটাছুটির মর্মান্তিক ঘটনা। রাজধানীর কোভিড ডেডিকেটেড 3481 শয্যার 2028টি ফাঁকা সরকারি হাসপাতালের 58টি আইসিইউ। আগে যেভাবে পেশেন্ট আসতো, লাইন ধরে বসে থাকতো, ভর্তি হতো, সেটা কিন্তু এখন নাই। আমাদের হাসপাতালে যাদেরকে আইসিইউতে রেফার করা হয় আমরা তাদেরকে আইসিইউতে এখন নিতে পারি। বিশেষজ্ঞরা বলছেন কোভিড ভীতি এবং লকডাউনের আংশিক কার্যকারিতার ফল এটি। সরকারের গৃহীত যে লকডাউনের যে ঘোষণা, এটা তো অন্তত আংশিকভাবে কার্যকর হয়েছে। মানুষও কিছুটা ঘাবড়ে যে কিছুটা, আমার মনে হয় স্বাস্থ্যবিধিগুলো আগের চেয়ে কিছুটা বেশি মেনেছে এবং নিশ্চিতভাবে এটা তারই সুফল। তবে কিট সংকট নিয়ে কেন্দ্রীয় ওষুধাগারের তথ্যে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। সংক্রমণ শূন্যের কোটায় না নামা পর্যন্ত নিয়মিত নমুনা পরীক্ষা ব্যাপকভাবে বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। কিট দ্রুত আনতে হবে, দরকার হলে চার্টার বিমানে করে আনতে হবে। আর পশ্চিমবাংলার ভ্যারিয়েন্টের ব্যাপারে অনুমান করা হচ্ছে এটা 300%, মানে 3 গুণ বেশি ছোঁয়াচে। সব কিছু মিলিয়ে এই ভ্যারিয়েন্টগুলো বাংলাদেশে আসবে না, এই ধরনের একটা ধারণা মনের মধ্যে পোষণ করা কোনোভাবেই ঠিক হবে না। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে কোনো সংকট নেই। এটি সংগ্রহ করবার জন্য যত প্রশাসনিক যে উদ্যোগগুলো আছে সেটি সবসময়ই সচল আছে, সংগ্রহ করা হচ্ছে, তাৎক্ষণিকভাবে চাহিদাও মেটানো হচ্ছে। কাজেই সংকট যেটির কথা বলা হচ্ছে এটি একেবারেই তথ্য নির্ভর বা সঠিক নয়।
বৃহস্পতিবার গত ৩৯ দিনের মধ্যে শনাক্ত সর্বনিম্ন হলেও মৃত্যুহার মোটেও কমেনি। তাই শারীরিক দূরত্ব ও মাস্ক পরা অন্তত ৯৫% পর্যন্ত নিশ্চিত না করেই লকডাউন শিথিল না করার জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। পৃথিবীকে বিপন্ন করে তুলেছে অতিমারি করোনা। কখনো স্বজন, আবার কখনো জীবিকা হারানোর শঙ্কা এখন বাস্তবতা। সমাজের নিম্নবিত্তের ভবিষ্যৎ সবচেয়ে অনিশ্চিত। কোভিডের নির্মম গ্রাস থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও নগদ সহায়তা পাঠাবেন মোবাইল ফোনে। রোববার একযোগে এ সাহায্যের আওতায় আসবেন দেশের ৩৬.৫ লাখ মানুষ। দেবাশিস রায়ের রিপোর্ট। দুর্বিষহ অনিশ্চিত এক ভয়াবহ সময় পার করছে দেশের মানুষ। অতিমারি করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমেই হাসপাতালে চাপ বাড়ছে রোগীর। প্রবল অসহায়ত্বের এই সময়ে বিপন্ন যেন পারিপার্শ্বিক বাস্তবতাও। দেশে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১১,০০০-এর বেশি মানুষ। সরকারের কঠোর বিধিনিষেধে প্রথমে কিছুটা মানলেও এখন জীবন জীবিকার তাগিদে পথে নামছে মানুষ। পাল্লা দিয়ে চড়ছে সংক্রমণ আর মৃত্যুর পারদ। কাজ হারিয়ে নিরন্ন প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘশ্বাস দূর করতে এবারও অন্তত ১২৫ ক্যাটাগরিতে পরিবার প্রতি ২৫০০ টাকা ডিজিটাল পদ্ধতিতে দেয়া হবে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে এই কার্যক্রম উদ্বোধন করবেন। আগামী ২রা মে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে এটি এই ৩৬,৫০,০০০ দরিদ্র এবং অসহায় ছিন্নমূল মানুষকে অর্থ প্রদান কার্যক্রম সেটিও শুরু হতে যাচ্ছে, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। তো মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা কার্যক্রম এটি চলতে থাকবে। করোনার আগ্রাসন ঠেকাতে সবকিছু বন্ধ থাকলেও সার্বক্ষণিক চালু থাকা কার্যালয়ের মাধ্যমে ভার্চুয়ালি সব তদারকি করছেন সরকার প্রধান। দেশবাসীর জন্য সময়মতো টিকা আমদানি, কৃষকদের ধান কাটার আধুনিক বন্দোবস্ত, ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্ত বন্ধের মতো বিচক্ষণ সিদ্ধান্তগুলোও বঙ্গবন্ধু কন্যা নিচ্ছেন একের পর এক। দ্রুত রূপ বদলাতে সক্ষম কোভিড-১৯-এর এই তাণ্ডব কবে শেষ হবে জানে না বিশ্ববাসী, বিজ্ঞানও যেন নিরুপায়। বিশেষজ্ঞরা বলছেন আপাতত স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণের ঊর্ধ্বগতি রুখে দেয়াই একমাত্র পথ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভ্যাকসিনের বিকল্প না খুঁজে একটি উৎসের উপর নির্ভর করেছে সরকার, আর তাই এখন সংকটে পড়েছে দেশ। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের পরিবারের সদস্যদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। আজকে যেহেতু তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই, তারা গোটা এই কোভিডকে নিয়ে ব্যবসা করেছে, জনগণের সমস্যার সমাধান করে নাই। চিকিৎসা পাচ্ছেন আমাদের লোকজনেরা, তার হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে বেড়াচ্ছে, একটা আইসিইউ পায় না। অথচ আপনার ১.৫ বছর ধরে আজকে এই অবস্থা চলছে, তারা এগুলোর দিকে লক্ষ্যই রাখেনি। শুধু কি করে টাকা বানানো যাবে, কি করে দুর্নীতি করা যাবে, সেই দিকে তারা কাজ করেছে। ১.৫ বছর আগে আমরা বলেছি যে একটা সোর্স থেকে যেন ভ্যাকসিন না নেওয়া হয়, কিন্তু তারা একটা সোর্স থেকে ভ্যাকসিন নিয়েছে তাদের নিজেদের স্বার্থে, যার ফলে কী হচ্ছে, এখন ভ্যাকসিন নাই। চট্টগ্রামের বহির্নোঙরে ইঞ্জিন বিকল হয়ে ডুবে যাওয়া জাহাজ এমভি পিঙ্কি বাল্কহেড থেকে ৫ শ্রমিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। নগরীর ফিরিঙ্গিবাজার এলাকা থেকে পাথর নিয়ে নোয়াখালীর ভাসান চরের যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। চ্যানেলের কাছাকাছি বারবার নৌ দুর্ঘটনায় বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। বন্দর কর্মকর্তারা জানান, ডুবে যাওয়া এমভি পিঙ্কি নামের এই বাল্কহেডটি বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ফিরিঙ্গিবাজার এলাকা থেকে পাথর বোঝাই করে মধ্যরাতে রওনা দেয় নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে। কিন্তু ভোর 3:30টার দিকে বন্দরের বহির্নোঙর থেকে 1.5 নটিক্যাল মাইল অতিক্রম করার পর এর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে এটি ভাসতে ভাসতে অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগলে তলা ফেটে গিয়ে সাগরেই ডুবে যায়। জানা গেছে আর কি, সেটা হলো যে তার ইঞ্জিনের সমস্যা ছিল, এটা তাকে ভাসানচরের জন্য পাথর নিয়ে যাচ্ছিল। 8:13 সময় লাইটার ভেসেলটা একদম পার্মানেন্টলি পার্কের ভিতরে ওখানে ঢুকে যায়। টোটাল 5 জন ছিল, 5 জনই জীবিত, একদম সুস্থভাবে উদ্ধার করেছি আমরা। বাল্কহেডটি ডুবে যাওয়ার আগেই তার 5 শ্রমিক সাগরে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে কোস্টগার্ড তাদের উদ্ধার করে নিয়ে আসে। ডুবে যাওয়া বাল্কহেডটি বন্দরের জাহাজ চলাচলে তেমন ঝুঁকি সৃষ্টি না করায় এটি উদ্ধারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তবে চ্যানেলের কাছাকাছি বরাবর এ ধরনের ঘটনা বন্দরের কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা। এদিকে অবৈধভাবেই এই বাল্কহেড পণ্য পরিবহন করছিল বলে অভিযোগ করেছে ওয়াটার ট্রান্সপোর্ট সেল। এই বাল্কহেডগুলো শুধু তার নিজ নিজ এরিয়াতে নিজ নিজ মহকুমায় চলার কথা হাউস হোল্ড কার্গো বা বালি গাড়ি করার জন্য, এগুলো তো আমরা বন্ধ করতে পারতেছি না। বছরের এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত ঝড় হওয়ার কারণে সাগরে এই ধরনের লাইটারের জাহাজ এবং বাল্কহেড চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। নানা দুর্ঘটনায় প্রতি বছরে এই ধরনের 7 থেকে 10টি জাহাজ ডুবির ঘটনা ঘটে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নদীতে মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা উঠছে আজ মধ্যরাতে। ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ পাওয়ার স্বপ্ন জেলেদের। অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা মৎস্য বিভাগের। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আজীবন যাদের নদী নৌকা জালের সঙ্গে গাঁটছড়া বাঁধা, 2 মাসের বিচ্ছেদ তাদের কাছে বড়ই দুর্ভাবনার। তবে আশার কথা হলো এ সময়েই ইলিশগুলো বেড়ে উঠেছে এই নিষেধাজ্ঞার কল্যাণেই। তাই জেলেদের জাল বুননের সঙ্গে সঙ্গে চলছে মনে মনে স্বপ্ন বুননও। শেষ, এখন আমরা মাছ ধরতে নদী যাব, ইনকাম করি, মানুষের দেনা পরিশোধ করি। কর্তৃপক্ষ জানান, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, ফরিদপুর, পটুয়াখালী ও শরীয়তপুরে 2,77,189 জন জেলেকে প্রণোদনা দেওয়া হয়। এর বাইরে থাকা অনেকে সহায়তা পাননি বলে অভিযোগ জেলেদের। কিস্তি মিস্তি লইয়া পুরা টেনশনে আছে, মনে করেন মাছ দেনা বানা দিতে পারি না। মাছটা সামনে কম হই, এই রিজিক যা আছে এই গাঙ্গুই চলতে পারবো। 10 টাকা সমমূল্যমানের অ্যাকাউন্ট করে দিয়ে প্রণোদনার যে ভাতাটি সেই অ্যাকাউন্টে যেন পৌঁছে যায় সেটার ব্যবস্থা আমরা রাখার জন্য প্রস্তাব করেছি। ঈদের আগেই এই দ্বিতীয় ধাপের যে চালটা এটা আমরা বিতরণ সম্পন্ন করতে পারবো। বড় ইলিশ ধরতে পারলেও জাটকা ধরা বন্ধ থাকবে। সকল নদীতে 6.5 সেন্টিমিটার ম্যাশ সাইজের জাল ব্যবহার করে মাছ ধরে আমাদের জাটকা রক্ষায় এগিয়ে আসতে হবে। এদিকে রাঙামাটির কাপ্তাই হ্রদে 31 জুলাই পর্যন্ত মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময় সহায়তা পাবেন 20,000 জেলে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। রোজার মাঝামাঝিতে এসে মুরগির বাজারে ফিরেছে স্বস্তি। লাগামহীনভাবে বাড়তে থাকা মুরগির দাম কমছে। পাইকারি ও খুচরায় পাকিস্তানি ও দেশি মুরগির দাম কমেছে 50 থেকে 100 টাকা। প্রতি ডজনে 10 টাকা পর্যন্ত কমেছে ডিমের দামও। লকডাউনে চাহিদা কমা ছাড়াও রোজায় হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকার প্রভাব বলছেন বিক্রেতারা। রোজার শুরুতেও রাজধানীর পাইকারি আড়তে সোনালী মুরগি বিক্রি হতো প্রতি কেজি 300 থেকে 320 টাকায়। দেশি মুরগির জোড়া ছিল 900 টাকা আর ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হতো 140 টাকায়। তবে রোজায় হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকায় চাহিদা কমায় প্রভাব পড়েছে দামে। শুক্রবার রাজধানী কারওয়ান বাজারে পাইকারি আড়তে গিয়ে দেখা গেল সোনালী মুরগির দাম কমে বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকায়। দেশি মুরগির জোড়া বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। আগে বিক্রি করতাম 320 টাকা, 310 টাকা, 330 টাকা এরকম ছিল। এই করোনা আসার পর থেকেই আপনার মনে করেন অনেক লস হইতেছে আমাদের। কক মুরগিটার দাম আমরা 220-30 এরকম, 30 কাঁচা 1200-1500 মুরগি বিক্রি করছি, এখন 500-600 মুরগি বিক্রি করি। মোহাম্মদপুর টাউন হল মার্কেটে গিয়ে দেখা গেল পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরায়। মুরগি নিচ্ছে আমি 2 কেজি 100 গ্রাম 140 টাকা কেজি। 20-30টা নিছি, কেজি বিক্রি করবো আপনার 260, 250, 300 এরকম 260-70 টাকা। যেই মাল আমরা কিনছি আগে 550, 40, 600, 620 বেচছি, আর আমরা কিনতেছি 520-30 বেচতেছি 550, সীমিত লাভে বেচে চালাইতেছি। দাম কমেছে ডিমেরও। প্রতি ডজন লেয়ার মুরগির ডিম 5 টাকা কমে বিক্রি হচ্ছে 85 টাকায়। দেশি মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। লাল ডিম হলে 85 টাকা ডজন, আর দেশি ডিম হলে 150, সাদা ডিম 80 টাকা ডজন। অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 580 টাকা কেজি দরে। খাসির মাংস 900 টাকা আর বকরির মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদ কেনাকাটার খবর। ঈদ ঘনিয়ে আসায় শপিং মল মুখী হচ্ছেন ক্রেতারা। ছুটির দিনে রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া ও চাঁদনী চক সহ সব বিপণী বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বাড়ছে বেচাকেনাও।
একে তো লকডাউনে সীমিত কেনাকাটার সময়, আর কর্মদিবসে শপিং মলে যাওয়ার ফুরসত মেলে না তেমন। তাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকেই ঈদের কেনাকাটা সারতে পরিবার পরিজন নিয়ে বিপণী বিতানে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। উইকে নিয়ে আসছে, যার কারণে শুক্রবারে সকাল সকালে আসা হয়েছে আর কি, রোজার মাস। আজকে বাচ্চাদের জন্য কিনতে আইছি, তারপরে বড়দের দেখবো। বেশিরভাগই এসেছেন শিশুদের বায়না মেটাতে। বড়দের 3 পিস কম বিক্রি হলেও শিশুদের পোশাকের বিক্রি হচ্ছে ভালো। ইমিটেশনের গহনার দোকানেও নারীদের ভিড় দেখা গেছে। পোশাকের সঙ্গে মিলিয়ে গহনা কিনছেন অনেকে। মেয়ের জন্য একটা জামা কিনতে হয়, না কিনলেও হয় না, মেয়ে রাগ করবে। তারা কেনাকাটা করতে হয়, বাচ্চাদের আইটেম বেশিরভাগ কেনাকাটা হচ্ছে, রেডিমেড আইটেম। 3 পিস কিনেছি 2টা, এই তো অর্নামেন্টস দেখছি। ড্রেসের সাথে আর কি ম্যাচিং করে কিছু অর্নামেন্টস দেখছি আর কি। এদিকে শপিং মলের পরিবেশ নিয়ে তেমন অভিযোগ না থাকলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। যেটা দাম ১,১২০০ না, সেটা চাচ্ছে ১,১২০০। রোজার মাঝামাঝি এসে বিক্রি আগের চেয়েও বাড়লেও সন্তুষ্ট নয় বিক্রেতারা। গেলবারের ঈদে ব্যবসা করতে না পারায় ক্ষতি পুষিয়ে নিতে মার্কেট রাত ১২টা পর্যন্ত খোলা রাখার দাবি তাদের। যে কয়টা দিন আছে ধরাবান্দি ছাড়া আমাদের যে কতক্ষণ করতে পারি এতটুকু সময় যদি দিত সরকার, তাহলে আমাদের জন্য ভালো হতো। যদি ইফতারের পরে যদি 10টা 11টা পর্যন্ত খোলা থাকলে আমরা আরো কাস্টমার পেতাম। মাস্ক পরায় কিছুটা গুরুত্ব দিলেও ভিড়ের কারণে সামাজিক দূরত্ব ছিল না কোথাও। মার্কেটের প্রবেশপথে জীবাণুনাশক টানেল থাকলেও ব্যবহার দেখা যায়নি। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। এ যেন শস্যের মধ্যে ভূত, নিয়মের মধ্যে অনিয়ম। নিবন্ধন ছাড়াই সড়কে চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০০-র বেশি গাড়ি, যেগুলোর ৭০%-ই নেই ফিটনেস সার্টিফিকেট আর রুট পারমিট। অনেক চালকের নেই ড্রাইভিং লাইসেন্সও। ময়লাবাহী এই গাড়িগুলোতে গত 2 বছরে বেড়েছে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা। অনিয়মের কথা স্বীকার করে মেয়র জানালেন শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা। মার্জিয়ামুর রিপোর্টার, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহিন। স্টিয়ারিংয়ে বসা এই কিশোর, যার নেই লাইসেন্স কিংবা গাড়ি চালানোর কোনো অনুমতিপত্র, কিন্তু তিনি চালাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ি। একই অবস্থা সংস্থাটির পরিবহন পুলে কাজ করা অধিকাংশ চালকের। কাগজপত্র আমরা সবই আছে, কিন্তু আমাদের গাড়িতে নেই, এটা সরকারের কাছে। আমাদের লাইসেন্স তো আর কেউ চেক করে না, তার জন্য আমরা লাগে না। শুধু লাইসেন্স না থাকাই নয়, দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে 513টি গাড়ির মধ্যে নিবন্ধন রয়েছে মাত্র 150টির। ওরা গাড়ি চালায় মনে করেন আউলা চুট করি, ময়লার গাড়ি তো ডরে কেউ কিছু কয় না, কোনো আপনার ট্রাফিক সিগন্যাল মানে না, ওদের ইচ্ছা মতো ওরা চালায়। গেল 16 এপ্রিল দক্ষিণ সিটি কর্পোরেশনেরই এমনই এক গাড়িতে চাপা পড়ে মারা যান এক রিকশা চালক। 2 মাসের ব্যবধানে নগর কর্তৃপক্ষের এই যানগুলো রাস্তায় ঘটিয়েছে অন্তত বেশ কয়েকটি হতাহতের ঘটনা। এই বিষয়ে যদি সিটি কর্পোরেশনের ইন্টারনালি ভালো ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে আমার মনে হয় এই দুর্ঘটনাগুলো কমে আসবে। নিজ দফতরে পরিবহন খাতে এমন অনিয়মের কথা স্বীকার করে নিয়েছেন খোদ নগর পিতাও। এতগুলো যানবাহনের বহরে আমাদের যে জনবল অপ্রতুলতা, এই কারণে এবং এটাকে অবলম্বন করে বিভিন্ন অনিয়ম এখানে দানা বেঁধেছে। দীর্ঘদিনের প্রশাসনিক দুর্বলতায় এমন বেপরোয়া চালক দিয়ে কর্পোরেশন চলে আসলেও আগামীতে এসব খাতে শৃঙ্খলা ফেরাতে বর্তমানে দায়িত্বরতরা কতটুকু সফল হবেন সেটি এখন দেখার বিষয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় জনসমাগম নিষিদ্ধ করে ভারতের পশ্চিমবঙ্গে আংশিক লকডাউন জারি করা হয়েছে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাব তার কাছে। সুব্রত। রিচার্ড, যেমনটি বলছিলেন, আসলে আমরা এই লকডাউন অর্থাৎ আংশিক লকডাউনের যে সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে, সেটি কিন্তু একটি প্রত্যাশিত সিদ্ধান্তই ছিল। আপনি জানেন যে চলমান নির্বাচন প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়াতে ব্যাপক সংখ্যক সংক্রমণ ছড়ানোর ঘটনা কিন্তু এই জনমানুষ এবং জনস্বাস্থ্যে উদ্বেগ বাড়িয়েছে। ভারত জুড়ে যে মহামারী আকার ধারণ করেছে ও বিশেষ করে 10টি কোভিড প্রবণ যে রাজ্য, তাদের মধ্যে 8ম স্থানে রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, এবং 8ম স্থান থেকে যে ক্রমেই সেটি উপরের দিকে উঠবে এবং সেই উপরে ওঠার কারণ যে একমাত্র নির্বাচনী প্রচার প্রচারণা এবং রাজনৈতিক কর্মকাণ্ড, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবং এমন বাস্তবতায় কিন্তু আজকে রাজ্য সরকারের সচিবালয় নবান্ন থেকে নোটিফিকেশন ইস্যু করা হয়েছে, যেখানে বলা হয়েছে আগামীকাল থেকেই এই আংশিক লকডাউন যেটি কার্যকর হবে। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত বাজার খোলা থাকবে, বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত বাজার খোলা থাকবে। জরুরি পরিষেবা
পরিষেবা দেয়া হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রগুলো, ওষুধের দোকান ছাড়া মোটামুটি সমস্ত ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হচ্ছে সব ধরনের সভা সমাবেশ, জমায়েত, মন্দির মসজিদে সমাগম এবং সব ধরনের কিন্তু জনসমাবেশ নিষিদ্ধ করেছে এবং রাজ্য সরকার কিন্তু কালকে থেকেই খুব এক্সট্রিমে যাবে। আপনি জানেন যে আগামী পরশুদিন 2 তারিখে রাজ্য এই বিধানসভা চলমান বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা, যেটা মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই অর্থাৎ 3 অথবা 4 তারিখ থেকে কিন্তু পূর্ণাঙ্গভাবে লকডাউনের পথেই হাঁটতে পারে রাজ্য সরকার, কারণ যা পরিস্থিতি সেটি কিন্তু অত্যন্ত ভয়াবহ দিকে গেছে। রিচার্ড, আপনি জানেন যে দিল্লিতে একদিকে যেমন করোনার সংক্রমণ, মৃত্যু এবং একদিকে অক্সিজেনের ক্রাইসিস, মহারাষ্ট্র জুড়েও কিন্তু একই রকম ভাবে করোনা সংক্রমণ, মৃত্যুর মিছিল, অক্সিজেনের ক্রাইসিস সব মিলে ভারত কিন্তু একটি ভয়াবহ অবস্থাতে পৌঁছেছে। আপনি জানেন যে গত 24 ঘন্টায়, শেষ 24 ঘন্টায় কিন্তু প্রায় 3300 মানুষের মৃত্যু হয়েছে, প্রায় 4.25 লক্ষ মানুষের সংক্রমণ হয়েছে। এই দ্বিতীয় ঢেউয়ে যেটি বড় নতুন ভ্যারিয়েন্ট এবং এই ভ্যারিয়েন্টের সংক্রমণ যাদের হয় তাদের মূলত শ্বাসকষ্টে কিন্তু প্রদাহ হয় এবং শ্বাসকষ্টজনিত কারণেই তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন পড়ে ভেন্টিলেশন এবং ভেন্টিলেশনের অন্যতম অনুষঙ্গ অক্সিজেন। আর সেই অক্সিজেনই কিন্তু বিশাল ক্রাইসিস তৈরি হয়েছে ভারত জুড়ে, যা কিন্তু আগামীতে পশ্চিমবঙ্গ আছড়ে পড়তে পারে এবং সেই বাস্তবতাকে সামনে রেখেই কিন্তু আংশিক লকডাউনের পথে হাঁটলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রিচার্ড, এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের আংশিক লকডাউনের আমার কাছে থাকা সবশেষ। রিচার্ড, ভারতের কলকাতা থেকে সেখানকার আংশিক লকডাউন এবং করোনা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। বিশ্বে করোনায় মারা যাওয়া প্রতি 4 জনের একজন ভারতের। সবশেষে একদিনে শনাক্ত রেকর্ড প্রায় 4 লাখ। দিল্লির হাসপাতালগুলোতে তীব্রতর হচ্ছে অক্সিজেনের সংকট। এই অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে প্রতিনিয়ত। সুব্রত আচার্যের রিপোর্টে বিস্তারিত। ভারতে করোনা সংক্রমণের ইতিহাস ভেঙে 1 লাখের গণ্ডি পার করে 5 এপ্রিল। এরপর প্রতিনিয়ত ভাঙছে সেই রেকর্ড। দেশটিতে এখন দৈনিক সংক্রমণ প্রায় 4 লাখ। প্রতিদিনই মারা যাচ্ছেন 3000-এর বেশি। বর্তমান বিশ্বের প্রতি 4 জন করোনা রোগীর একজনেরই মৃত্যু হচ্ছে ভারতে। ভারতের করোনার প্রথম ধাক্কা ঠেকাতে মোদী প্রশাসন বিশ্বের দীর্ঘতম 68 দিনের লকডাউন দিয়ে 130 কোটি মানুষের দেশে সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা নিয়ন্ত্রণে এনেছিলেন। কিন্তু এর কয়েক মাস যেতে না যেতেই ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে উঠেছে করোনার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নেয়ার অভিযোগ। দিল্লি, মুম্বাইয়ের মতো শহরগুলোতে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন অগণিত মানুষ। শ্মশানগুলোতে দীর্ঘ লাইনে শবদাহ দাহ করা কিংবা কবরস্থানে জায়গা না পেয়ে মরদেহ নিয়ে স্বজনদের এদিক ওদিক ছোটা যেন ভারতের নিত্যদিনের চিত্র। এদিকে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক ভ্রমণ নির্দেশিকায় সব মার্কিন নাগরিককে দ্রুত ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে করোনায় নাস্তানাবুদ ভারতের পাশে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই অংশ হিসেবে ভারতে মেডিকেল সরঞ্জাম পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। সুব্রত আচার্য, সমসংবাদ, ভারত। ভারতের করোনার ভয়াবহ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে রেমডিসিভির, অক্সিজেন সহ বিভিন্ন ঔষধ সামগ্রী নিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে ইইউর কমিশন ও জার্মানি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে জার্মানির বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি চলে যাব তার কাছে। বিটু। রিচার্ড, আপনাকে জার্মান পার্লামেন্ট ভবনের সামনে থেকেই শুভেচ্ছা এবং একই সাথে সহমর্মিতা জানাচ্ছি। ভারতে আসলে যা ঘটছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং একই সাথে বলতে চাই এই মুহূর্তে আসলে মানবিক যে সহযোগিতা সেটির হাত কিন্তু বাড়িয়ে দিয়েছে শুধু যুক্তরাষ্ট্র নয়। একটু আগে সহকর্মীর রিপোর্টে দেখছিলাম যুক্তরাষ্ট্র ইতিমধ্যে $100 মিলিয়ন একটি সাহায্য কিন্তু ভারতের কাছে পৌঁছে দিয়েছে। একই সাথে কিন্তু ইউরোপ সহ ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে আয়ারল্যান্ড, সুইডেন, ফ্রান্স, পর্তুগাল, বেলজিয়াম সবগুলো দেশ থেকে এখন পর্যন্ত আসলে ইইউ কমিশনের মধ্য দিয়ে কিন্তু ব্যাপক পরিমাণ মানবিক যে সাহায্য, বিশেষ করে রেমডেসিভির যে ওষুধটার মাধ্যমে আসলে কিছুটা হলো রক্ষা পাবে করোনা আক্রান্ত রোগীরা। একই সাথে কিন্তু শ্বাস প্রশ্বাসের যে বিভিন্ন রকম ঔষধপত্রাদি সরঞ্জাম সেগুলোও কিন্তু ইতিমধ্যে জড়ো করতে শুরু করেছে এবং সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যম, ইউরোপের সবগুলো দেশের গণমাধ্যমগুলোতে কিন্তু এখন এই মানবিক বিপর্যয়ের খবর, এই খবরের মধ্য দিয়ে এই খবরটিও স্পষ্ট হয়েছে এখন পর্যন্ত ইইউ কমিশন 780 মিলিয়নের একটি বড়সড় সাহায্য
তারা আসলে ভারতের কাছে পৌঁছানোর জন্য আসলে চেষ্টা করে যাচ্ছে এবং এখন পর্যন্ত সংরক্ষণ করেছে। এরই মধ্যে জার্মান সরকার এবং আঙ্গেলা ম্যার্কেল কিন্তু আমাদেরকে গণমাধ্যমকে স্পষ্ট করেছেন যে এখন পর্যন্ত 120 মিলিয়নের যে একটি সাহায্য, সেখানে কিন্তু যে শ্বাস প্রশ্বাসের যে যন্ত্রপাতিগুলো আছে, অক্সিজেন, সেগুলোও কিন্তু রয়েছে এবং প্রায় 50 মিলিয়নের উপরে কিন্তু রেমডেসিভির ওষুধপত্র আদি সহ বিভিন্ন ধরনের মাস্ক কিন্তু এই ভারত সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য জার্মান সরকার ইতিমধ্যে কিন্তু পরিকল্পনা গ্রহণ করেছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি আরো বড় ধরনের সাহায্যের দরকার পড়ে সেই ক্ষেত্রে কিন্তু সবগুলো দেশ, ইউরোপের প্রায় সবগুলো দেশ কিন্তু এখন পর্যন্ত প্রস্তুত আছে এবং তারা চেষ্টা করে যাচ্ছে যে কোনো মূল্যে আসলে ভারতের এই যে মানবিক বিপর্যয় করোনার মধ্য দিয়ে সেটি থেকে যাতে ভারতকে রক্ষা করা যায়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভারতের যে নতুন করোনার ভেরিয়েশন B.1.617 এটি কিন্তু এতটাই ভয়ঙ্কর, কিন্তু তারপরেও কিন্তু বায়োএনটেক এবং ফাইজারের যে প্রধান উগুর শাহিন তিনি কিন্তু বলেছেন যে এই বায়োএনটেক এবং ফাইজারের যে টিকা, এই টিকাটি কিন্তু যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে এই নতুন ধরনের যে মিউটেশন, এই মিউটেশনকে কিভাবে আসলে নিউট্রালাইজ করবে এবং সেই ক্ষেত্রে কিন্তু বায়োএনটেক এবং ফাইজারের টিকা কিন্তু যথেষ্ট পরিমাণ কার্যকরী। তিনি এটি কিন্তু গণমাধ্যমে বলেছেন। তিনি আরো বলেছেন যে আসলে শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্র নয়, যাতে করে শিশুদেরকেও করোনা থেকে রক্ষা করা যায়, সেই কারণেই কিন্তু আগামী জুন মাসে কিন্তু বাচ্চাদের জন্য, বিশেষ করে 12 থেকে 15 বছর বয়সী শিশুদের জন্য কিন্তু বায়োএনটেক এবং ফাইজার নতুন করে টিকার যে প্রোডাকশন সেটি কিন্তু তারা করবে এবং ইতিমধ্যে অর্থাৎ আগামী মঙ্গলবার এবং বুধবারের মধ্যেই কিন্তু তারা এই যে অনুমোদন, সেই অনুমোদনের পত্রটি কিন্তু, সেই আবেদনটি কিন্তু তারা ইউ কমিশনে, EMA এখানে করবে। একই সাথে কিন্তু আরেকটি চমৎকার খবর, সেটি হচ্ছে মডার্না তারা কিন্তু এই বছর 800 মিলিয়ন থেকে 1 বিলিয়ন নতুন করে করোনার ডোজ উৎপাদন করবে এবং 2022-এর মধ্যে কিন্তু তারা 3 বিলিয়ন, কমপক্ষে 3 বিলিয়ন উৎপাদন করবে। রিচার্ড। জার্মানির বার্লিন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আমি সুষ্ঠু বিচার চাই, আমার সাথে অনেক বড় প্রতারণা, ধোঁকা হয়েছে। হাসপাতালে করোনা রোগীর চাপ কমলেও শঙ্কা বাড়াচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। লকডাউন বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের, গণপরিবহন চালুর দাবি পরিবহন সংগঠনের। এবং চট্টগ্রামে বহির্নোঙরে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ডুবল বাল্কহেড MV পিঙ্কি। চ্যানেলের কাছাকাছি বারবার নৌ দুর্ঘটনায় বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা। এই ছিল রাতের সময়ে, আর সঙ্গে থাকুন সময়ে।